Hello dear viewers and my students, welcome to my channel ATM Sir, and today I am going to talk about one of the most important topics, which is really one of the most important ones in your exam, especially for BCS, IELTS, GMAT, GRE, whatever the things that you say, is one of the most and vital ones that you will go through in grammar. আজকে যেন গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে কাজ করছি। এটা আসলে আমি আসলে আইএলটিএস নিয়ে বেশি কাজ করে থাকি, যে এটিএম স্যারের যতগুলো আপনার ভিডিও দেখেন বেশিরভাগই আইএলটিএস বা ইংলিশের অন্যান্য অংশ নিয়ে, স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং। আজকে আমি করছি শুধুই গ্রামার নিয়ে। বাট এই গ্রামারটা এত গুরুত্বপূর্ণ, যদি এটা না হয় তাহলে আপনার স্পিকিং, রাইটিং, রিডিং বা লিসেনিং কোথাও আপনি পারফেক্ট হতে পারছেন না। সো পারফেকশনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তাহলে সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। এখন এই সাবজেক্ট বা এগ্রিমেন্টের মধ্যে কি কি জিনিসগুলো আমরা শিখবো? আমরা অনেক কিছু শিখবো। আমি এই মুহূর্তে বলছি, যারা আমাকে দেখছেন আমার চ্যানেলে এটিএম স্যারে, তাদের প্রত্যেকে বলবো আমাকে আমি আজকে যে কথাগুলো বলবো একটু নোট করুন, খাতা কলম নিয়ে বসুন। কারণ আসলে এত কিছু বলবো ইনশাল্লাহ, যে এই অল্প সময়ের মধ্যে যা কিছু শিখবো যদি আপনি লিখে না রাখেন মনে থাকবে না, আর প্র্যাকটিসও করা যাবে না। তো ঘরে বসে ইংরেজি শিখুন, এবং আজকে যেটা শিখবো সারা জীবন মনে রাখার চেষ্টা করবো। এটা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে সাবজেক্ট ভাবে এগ্রিমেন্ট, তার আগে একটু বলে রাখা উচিত যে আসলে এটা শুরু করার আগে আমাদের পার্সন চিনতে হবে, নাম্বার চিনতে হবে। পার্সন কয় প্রকার আমরা জানি সবাই, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। এখন ফার্স্ট পার্সন, সেকেন্ড বা থার্ড পার্সন আমি একটু ব্রিফ করছি। দেখেন, ফার্স্ট পার্সন কোনটা? আমি মানে আই, আমরা মানে উই। তাহলে কি বললাম? ফার্স্ট পার্সন হচ্ছে ফার্স্ট, কি হচ্ছে? আই, উই। সেকেন্ড কি হচ্ছে? সেকেন্ড পার্সন ইউ। এখন কি কি বললাম? আই, উই, আরেকটা বললাম সেকেন্ড পার্সন কোনটা? ইউ। থার্ড পার্সন কি হচ্ছে? মজার ব্যাপার হচ্ছে অনেক বইতে অনেকভাবে লেখা থাকে। আপনি জাস্ট মনে রাখবেন, আই, উই এবং ইউ ছাড়া পৃথিবীর যা কিছু আছে, রাইট? তাহলে যা কিছু আছে, এই জন্য আমি বলি যে রেস্ট, মানে বাকি যা কিছু আছে ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আউট অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পৃথিবীর বা পৃথিবীর বাইরে যা কিছু আছে, যা কিছু থাকবে, যা কিছু কল্পনা করি, সব কিছুই হচ্ছে থার্ড পার্সন। তাহলে আমরা বললাম আমি, আমরা, তুমি, তোমরা, অর্থাৎ ইংলিশে আই, উই এবং ইউ ছাড়া পৃথিবীর যা কিছু আছে সব কিছুই থার্ড পার্সন। এমনকি আমি যে মার্কার দিয়ে লিখছি এটাও থার্ড পার্সন। এমনকি এটিএম স্যার উনিও থার্ড পার্সন। এমনকি যেটা আজকে যে মেঝেতে দাঁড়িয়ে আছি এটাও থার্ড পার্সন। অনেকেই বলে থার্ড পার্সন স্যার, পার্সন তো পুরুষ, কিন্তু পার্সন কিন্তু পুরুষ বলে কথা না, রাইট? পার্সন মানে কি যে কোনো কিছুই হতে পারে, সেটা মাথায় রাখবেন। হ্যাঁ, পার্সন পুরুষ, কিন্তু আপনি যখন মনে রাখবেন তখন কি মনে রাখবেন? পুরুষ দরকার নাই, নারী দরকার নাই, কোনো জিনিস দরকার নাই, মানুষ বা জানোয়ার বা কোনো জন্তু, এর সাথে কোনো সম্পর্কই নাই। অর্থাৎ এই তিনটা ওয়ার্ড বাদে বাকি যত কিছু আছে, আপনি যা কিছু আপনি বলতে চান সব কিছু কি হবে? থার্ড পার্সন। তাহলে আমরা শিখে গেলাম থার্ড পার্সন। তাহলে আমি কি বললাম? এই বোর্ডটা কি হবে? এটাও থার্ড পার্সন। যেটা লিখছি এটাও থার্ড পার্সন। রাইটিং ওয়ার্ডটা এটাও থার্ড পার্সন, রাইট? সিলিং থার্ড পার্সন, এসি থার্ড পার্সন, সব কিছুই থার্ড পার্সন। ওকে, আরেকটা জিনিস শেখা লাগবে, নাম্বার। একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আরেকটা হচ্ছে প্লুরাল নাম্বার। এছাড়া আর কিছুই নাই। তো সিঙ্গুলার, প্লুরাল, সিঙ্গুলার, প্লুরাল মানে এক যদি হয় এক সিঙ্গুলার, একের বেশি হলে কি হবে? প্লুরাল। এখন একের বেশি সে যতগুলোই হোক না কেন প্লুরাল। দুইটা হলেও প্লুরাল, তিনটা হলেও প্লুরাল, 3,03,00,000 সবই প্লুরাল, রাইট? তাহলে আমরা বুঝে গেলাম এটা, এই যে বেসিকটা আমরা জানলাম। এখন আমরা দেখব যে কিভাবে আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের সাথে এটা রিলেট করব। নাও we are going to go for some of the things that will help you understand. I'll just put some examples that will be better for you to understand. আমি একটু যাচ্ছি ওইদিকে এবং আপনার জন্য সুবিধা হবে বুঝতে। সো আমরা মুছে নিচ্ছি, আপনার পরে নোটে যান। আচ্ছা, এবার যারা আমাকে দেখছেন, একটা কথা আপনাদেরকে একটা রিমাইন্ডার দিই, বা আপনারা হয়তো মনে করতে পারবেন। Can you remember the things that you learn in your childhood?
যদি কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সবারই মনে আছে এস বাই এস যোগ হয়। এখন আমরা সেখানে যাচ্ছি। তার মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে কি হচ্ছে, এস বাই এস যোগ হচ্ছে কার সঙ্গে, ওই মূল ভার্বের সঙ্গে। এখন আমরা দেখে নিই, যদি এস বাই এস যোগ হচ্ছে, যেমন ডু ডাজ হচ্ছে, গো গোজ হচ্ছে, তার মানে এখন কি ইমপ্লাইজ, রাইট। এস বাই এস কি হচ্ছে, সবগুলোর সাথে যোগ হচ্ছে। এখন আমি বললাম রিমেম্বার রিমেম্বার্স, রিমাইন্ডস, এই যে এস বাই এস যোগ হচ্ছে, এটা হচ্ছে কখন হবে, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে কে, সাবজেক্ট। তার মানে ফার্স্ট পারসনও না, সেকেন্ড পারসনও না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তখন যদি কখনো প্লুরাল হয় তাহলে যোগ হচ্ছে না। তার মানে শুধুই কখন যোগ হচ্ছে, থার্ড পারসন হতে হবে, আবার কি হতে হবে, সিঙ্গুলার নাম্বার, মানে অর্থাৎ এক নাম্বার, একজন। ওকে, এখন আমরা দেখি একটা এক্সাম্পল, দেখি কিভাবে এগ্রিমেন্টটা হচ্ছে। ফর এক্সাম্পল, দে ডু ডাজ, আমি কি লিখলাম, এইটুকুই লিখলাম, পরে আর লিখলাম না। দে ডু অথবা ডাজ, দে হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, অথবা ডাজ হচ্ছে ভার্ব। এখন গুরুত্বপূর্ণ হচ্ছে এখন কার সঙ্গে যায়। দেখুন, দে মানে কি, তারা। তারা বলতে গেলে কি এক বোঝায় না একের বেশি বোঝায়, একের বেশি বোঝায়। তাহলে যেহেতু এটা ভার্ব সিঙ্গুলার না প্লুরাল, আই উই বাদে এবং ইউ বাদে, তার মানে অবশ্যই এটা থার্ড পারসন হচ্ছে, এবং এটা সিঙ্গুলার না প্লুরাল, তাহলে কি হচ্ছে, এস বাই এর যোগ হবে না। কি করলে যোগ হতো, যদি সিঙ্গুলার হতো। তাহলে এখন আমরা কি করতে পারি, এই সাবজেক্টের সঙ্গে কোনটা এগ্রিমেন্ট হয় দেখে আমরা। সাবজেক্ট এগ্রি করছে এটা, এইটা, তার মানে এটার সঙ্গে এই সাবজেক্টের সাথে এটা এগ্রি করলো, এগ্রিমেন্ট। আর ডাজের সঙ্গে এই রূপের সঙ্গে এগ্রিমেন্ট করলো না, তার মানে এটা কি হলো, ডিসএগ্রিমেন্ট। সো ইট ডিডন্ট এগ্রি উইথ দিস, সো দে ডাজ হয় না, দে হয় ডু। তার মানে এখানে এখন কি করলে হতো আমি দেখে নিচ্ছি। যদি হি করি অথবা করি শি, তাহলে ডু দিলাম, এদিকে ডাজ দিচ্ছি, কি হবে, থার্ড পারসন সিঙ্গুলার না প্লুরাল, একজন। তাহলে এর সঙ্গে কোনটা করলো, এর সাথে এটা করছে না, এর সাথে কোনটা করলো, এটা করলো। তার মানে এই সাবজেক্টের সঙ্গে এই ভার্ব এগ্রি করলো। সো দিস ইজ কল্ড সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট। আর এইখানে কি হলো, এগ্রি করলো না, সো দিস ইজ কল্ড ডিসএগ্রিমেন্ট বিটুইন সাবজেক্ট অ্যান্ড ভার্ব। তাহলে আমরা আজকে করছি এগ্রিমেন্ট নিয়ে কাজ করছি, ঠিক সের ক্ষেত্রেও তাই হচ্ছে। আচ্ছা, আমরা এই পর্যন্ত বুঝেছি, এখন আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি, আস্তে আস্তে একটু বড় দিকে যাচ্ছি। লেটস সি, লুক অ্যাট দ্য বোর্ড অ্যান্ড সি মোর এক্সাম্পলস। আমরা আরো কিছু এক্সাম্পল দেখব, আমার সঙ্গেই থাকুন আর খাতা কলমে লিখতে থাকুন। যাচ্ছি একটু কঠিনের দিকে, দেখুন কি লিখি, হি অ্যান্ড হিজ ব্রাদার, হি অ্যান্ড হিজ ব্রাদার, আমি এখন ইজ অথবা আর দিচ্ছি। একটু বলে রাখি, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, আর প্লুরালের সাথে যাবে আর। তাহলে ঠিক এটার পাস্ট টেন্স কি হচ্ছে, ওয়াজ, এটার পাস্ট টেন্স কি হচ্ছে, ওয়ার। তাহলে সিঙ্গুলারের সাথে ইজ আর প্লুরাল হলে আর। এবার দেখি আমরা আরেকটা আমাদের জানা দরকার, সিঙ্গুলার হলে হ্যাভ, সিঙ্গুলার হলে হ্যাজ, আর প্লুরাল হলে হ্যাভ। আবার বলছি, সিঙ্গুলার হলে কি হবে, হ্যাজ, আর প্লুরাল হলে হ্যাভ। ওকে, আরো করতে করতে আমরা জানবো। এখানে হি কয়জন ব্যক্তি, একজন, অ্যান্ড হচ্ছে প্লাস, হিজ ব্রাদার আরো একজন, তাহলে প্লাস মানে যোগ। তাহলে হি অ্যান্ড হিজ ব্রাদার, সাবজেক্ট তো এই পুরাটা অংশ নিয়ে, আর এখানে ভার্ব। তাহলে এখন আমাকে বলেন তো, কয়জন ব্যক্তি হলো, এক না একাধিক, সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই প্লুরাল। যেহেতু প্লুরাল, তাহলে অ্যান্সারটা কি হবে, প্লুরাল ভার্ব নেবে। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ইজ হচ্ছে সিঙ্গুলার ভার্ব, আর হচ্ছে প্লুরাল ভার্ব, মানে প্লুরালের রূপ। তাহলে এখন কি হবে অ্যান্সারটা, আর। তাহলে এখন বলেন, হি অ্যান্ড হিজ ব্রাদার, ইজ হবে না আর হবে, আর। এবার দেখেন একটু চেঞ্জ করে দিচ্ছি। সো গো ফর অ্যানাদার এক্সাম্পল।
আমি এখন লিখছি আবার, দেখুন একটু খেয়াল করুন, হি অ্যান্ড হিজ only brother, only brother। এখন আমরা দেখব এটা আসলে কি হয়, ইজ নাকি আর। ওকে, দেখুন তোমার হি মানে কয়জন, একজন, আর অ্যান্ড হচ্ছে প্লাস হিজ অনলি ব্রাদার, এটাও একজন, তাই তো। তো অনেকে এইদিকে খেয়াল করেছে অনলি, কিন্তু অনলি হলো তো একজন। তাহলে এখন বলুন তো এক এবং এক, একাধিক, সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল। তাহলে এখানে কোনটা হবে? ঠিক আগেরটার মতোই, আর হচ্ছে, রাইট। এবার খুব ভালো করে খেয়াল করুন, আমরা একটু কঠিনের দিকে যাচ্ছি, আস্তে আস্তে শিখবো আর কঠিনের দিকে যাব। সো যারা আমাকে দেখছেন এরপরও নোট করতে থাকুন, খুব গুরুত্বপূর্ণ, এক্সামে অনেকবার আসে, আপনারা হয়তো মুখস্থ করেই ফেলেছেন। লিখুন ব্রেড, আমরা অ্যান্ড নিয়ে কাজ করছি একটু, ব্রেড অ্যান্ড বাটার, এটা হলো সাবজেক্ট। এবার দেখেন আমি দিলাম ইজ আর, এরপরে অংশটা আমি দিচ্ছি কিছু একটা, খুব ভালো করে খেয়াল করেন, ব্রেড অ্যান্ড বাটার, ইজ আর, এরপরে লেখা আছে সোল্ড, কি লিখলাম? সোল্ড। ভার্ব হচ্ছে এটা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। এখন আপনারা বলেন তো কয়টা জিনিস, ব্রেড এবং বাটার কয়টা? একাধিক না? কিছুক্ষণ আগে কিন্তু বলেছি আমি যে একাধিক হলে কি হয়, প্লুরাল হয়। কিন্তু এবার একটু খেয়াল করেন, আপনারা অনেকেই এখানে দেখে হয়তো আপনারা খেয়াল করবেন যে ব্রেড অ্যান্ড বাটার দুইটা জিনিস, তাহলে কি হবে? আর হবে। কেউ আবার মুখস্থ করে ফেলছেন ইজ হবে। তো এখন আমরা একটু ক্লিয়ার করে দেখি, আমি কিন্তু পরে কি লিখলাম সেটাও খেয়াল করতে হবে। বললাম এখন একটু কঠিনের দিকে যাচ্ছি। অনেকেই কিন্তু দেখবেন যে গ্রামার বইতে মুখস্থ করে ফেলছে যে ব্রেড অ্যান্ড বাটারের ক্ষেত্রে ইজি হবে সবসময়। খেয়াল করে দেখেন, ব্রেড অ্যান্ড বাটার কিন্তু আমি এখানে লিখেছি সোল্ড, মানে বিক্রি করা হয়। আচ্ছা, যখন বিক্রি হয় একটু ভালো করে, একটু যারা দেখছেন আমাকে ভিউয়ার্স একটু চিন্তা করুন, বিক্রি করার সময় ব্রেড এবং বাটার আলাদাভাবে বিক্রি করা হয় না একসাথে বিক্রি করা হয়? আপনি কখনো দেখছেন যে দোকানদার একসঙ্গে মিশিয়ে দেয় নাকি আলাদা আলাদাভাবে প্রোডাক্ট দেয়? তারপর দুইটা আলাদা প্রোডাক্ট না একটা প্রোডাক্ট? খুব ভালো করে খেয়াল করেন, যখন বিক্রি করা হয় তখন কিন্তু কি করা হয়, দুইটা আলাদা আলাদা প্রোডাক্ট। তখন তাহলে কি হলো বলেন, ব্রেড একটা প্রোডাক্ট প্লাস যোগ হচ্ছে বাটার আরও একটা প্রোডাক্ট। তাহলে কয়টা প্রোডাক্ট হলো? দুইটা প্রোডাক্ট। তাহলে আবার কি হচ্ছে, আর হচ্ছে। যারা মুখস্থ করেছেন, মুখস্থ কথা বিদ্যা বেশি দূর আগানো যায় না, রাইট? সো এটা খুব খেয়াল রাখেন। তাহলে ব্রেড অ্যান্ড বাটার হলেই সবসময় ইজ হয় না। তাহলে কি হলো, পরে দেখবেন যে কি আছে সেন্টেন্সের মধ্যে। ওকে, নাও আমি এটা নিয়ে আরেকটা করছি, আপনারা ঠিক আরেকটা লিখেন, ব্রেড অ্যান্ড বাটার আবার লিখুন, ব্রেড অ্যান্ড বাটার। এবার আবার লিখুন ইজ আর, এপাশে লিখুন ডেলিশাস, এপাশে লিখুন ডেলিশাস। এবার বলেন, খুব ভালো করে খেয়াল করুন, আবারও কিন্তু ব্রেড অ্যান্ড বাটার দিয়েছি, কিন্তু কোনটা দিলাম বলেন? ডেলিশাস। এই ওয়ার্ডটা আসলে মানে কি? অর্থাৎ সুস্বাদু। এবার একটু চিন্তা করে বলুন ভিউয়ার্স, কখন সুস্বাদু হয়? ব্রেড আলাদা খেলে বাটার আলাদা খেলে এটা কখনো আমরা দেখি? দেখি না। বরং অনেকে বলে স্যার আমাকে ব্রেড আলাদা খেতেই ভালো লাগে, এটা কিন্তু আনইউজুয়াল। খেতে ভালো লাগলেই হবে না, এটাকে ইউজুয়াল কিনা দেখেন। সো বাটার হয়তো কারো আলাদা খেলেই ভালো লাগে না, এটা ইউজুয়াল না, অর্থাৎ এটা স্বাভাবিক না। স্বাভাবিক কোনটা? ব্রেড এবং বাটার একসঙ্গে খেলে সুস্বাদু হয়, এর ব্যতিক্রম হলে সুস্বাদু হয় না। তাহলে যখন খাওয়ার সময় ডেলিশাস যখন বলছে, তখন বলুন তো তখন দুইটা আলাদা আলাদা প্রোডাক্ট হলো নাকি এক হয়ে মিশে গেল? তার মানে কি হচ্ছে, ব্রেড যদিও আলাদা, বাটার যদিও আলাদা, কিন্তু খাওয়ার সময় কি হলো, এক হয়ে গেল। এই জন্য তখন আর আলাদা হচ্ছে না, এই দুইটা মিলে একটা প্রোডাক্ট। সো দ্যাট উইল বি সিঙ্গুলার। তাহলে কি হবে, এখন ভার্বটা শুধু ইজ হবে। তাহলে সাবজেক্টের সাথে কি হলো, ভার্বের কোনটার সাথে এগ্রিমেন্ট হলো? ইজ। ব্রেড অ্যান্ড বাটার ইজ ডেলিশাস। তাহলে একটা জিনিস নোট রাখি আমরা,
যারা ভিউয়ার্স দেখছেন, যতগুলো প্রোডাক্টই হোক না কেন, যদি কেনা হয় বা বিক্রি করা হয় বা আলাদাভাবে নেওয়া হয় বা বহন করা হয়, যে কোনো কিছু হলে সব কিন্তু আলাদা আলাদা হচ্ছে। এই জন্য তখন কি হবে? প্লুরাল হবে। বাট যখন খাওয়ার সময় হয়, সুস্বাদু, টেস্টি, বা যখন কোনোভাবে ইটেন লেখা আছে, তাহলে তখন অবশ্যই মনে রাখবেন যতগুলো প্রোডাক্টই হোক না কেন সবগুলো তখন কি হবে? একটা হয়ে গেল, মিশে হয়ে গেল, তখন আর আলাদা থাকে না, তখন হবে কি? ইজ। তাহলে খাওয়ার সময় ইজ হয়ে যাচ্ছে, আর যখন কেনা বা বিক্রির সময় বা বহন করার সময় তখন কি হচ্ছে? এটা আর হচ্ছে। সো এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। এগুলো আসলে অনেক সময় দেখবেন যে খুব এক্সামে আসে, বিসিএস বা জব বা যে কোনো পরীক্ষা যেগুলো আসলে নিয়োগ পরীক্ষা, সেগুলোতে আসে। এছাড়াও গুরুত্বপূর্ণ যারা আইএলস বা অন্যান্য ইন্টারন্যাশনাল টেস্টের জন্য যাচ্ছেন, তাদের এই কনসেপ্টগুলো খুব ভালোভাবেই থাকতে হবে, রাইট? সো নাও আমরা একটু আরও সামনের দিকে আগাবো। আজকে অনেক বড় লম্বা লেসন দিচ্ছি, কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ, এটা ছাড়া সামনের দিকে আগানো যায় না। আচ্ছা, আমি এখন যাচ্ছি একটু প্রপোর্শন। প্রপোর্শন মানে কি? অনুপাত। চলে আসুন আমরা একটু অনুপাত নিয়ে কাজ করি। আমরা এতক্ষণ করলাম অ্যান্ড নিয়ে কাজ করছিলাম, এখন আমরা যাচ্ছি সাবজেক্ট বা এগ্রিমেন্টের মধ্যে অনুপাত। আচ্ছা, অনুপাত কেমন হয়? ফর এক্সাম্পল আমি এক নম্বর একটু দেখাচ্ছি। এই আমি দেখাচ্ছি, দেখেন 2/3 of the work. ভিউয়ার্স আপনারা লিখেন 2/3 of the work। এখন ইজ হবে না আর হবে? এরপরে মনে করেন লেখা আছে কমপ্লিটেড, রাইট? এখন আমরা দেখি ইজ হবে না আর হবে। খুব ইম্পর্টেন্ট, দেখেন 2/3 of the work। এখন যখন অনুপাত হচ্ছে, যদি এটা 2/3, don't consider the proportion. What you need to consider is the main subject. তাহলে আপনাদের কি কনসিডার করতে হবে? অব দিয়ে যুক্ত আছে, অনুপাতটা আপনারা কনসিডার করবেন না, কনসিডার করবেন কিসের অনুপাত। তাহলে কনসিডার করতে হবে কি? কিসের অনুপাত। খুব ভালো করে খেয়াল করুন, অনেকে কিন্তু এটা প্লুরাল করে ফেলেন, কিন্তু ওয়ার্ক সাধারণত যখন কাজ বোঝায় কখনো এটা প্লুরাল হয় না। তার মানে কি বললাম বলেন? যে জিনিসটা প্লুরাল হয় না তার অনুপাতও কি হবে? প্লুরাল হবে না। তারপরে যেন সিঙ্গুলারের অনুপাত সবসময় সিঙ্গুলার হবে, আনকাউন্টেবলের অনুপাত সবসময় আনকাউন্টেবল হবে, আর প্লুরালের অনুপাত প্লুরাল হবে। তাহলে যেহেতু সিঙ্গুলার, তার অনুপাতও কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে এখানে কি হবে? অ্যান্সার হচ্ছে ইজ। ঠিক আবার দেখেন, আমি একটু ভিন্ন করে দিচ্ছি, ঠিক এটাই লিখি, সবাই লিখেন 2/3। আচ্ছা, এখন আমি লিখলাম of the students, 2/3 of the students। এবার আমাকে বলেন ইজ হবে না আর হবে? তারপরে কিছু একটা লেখা আছে, দেখেন তো। আমরা দেখবো হচ্ছে অনুপাত দেখবো না, দেখবো হচ্ছে যে মূল সাবজেক্ট কি। মূল সাবজেক্ট হচ্ছে দ্য স্টুডেন্টস। এটা গোনা যায় না গোনা যায় না? অবশ্যই গোনা যায়। তো আমরা যেটা গোনা যায়, যেটা প্লুরাল, তার অংশটাও কি হবে? প্লুরাল হবে। আর সিঙ্গুলার অংশটাও কি হবে? সিঙ্গুলার হবে। এই নোটটা রাখেন। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে? আর। ভেরি গুড। এবার আমরা চলে যাচ্ছি আরেকটা জায়গায়, তবে আরেকটু জায়গায় আমি এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, বলা যায় 2/3 of the water in the glass, ইজ হবে না আর হবে? বলুন তো, ওয়াটার এটাকে কাউন্টেবল না আনকাউন্টেবল? গোনা যায় না, তার মানে এর অংশটাও কি হবে? গোনা যাবে না, তার মানে সিঙ্গুলার হবে। এখন যদি বলা হয় 2/3 of the, আমি কি বলেছি? স্টুডেন্টস, কিন্তু আমি বললাম 2/3 of the people in the state। পিপল গোনা যায় কি যায় না? অবশ্যই জনগণ গোনা যায়, রাইট? তার মানে কি হবে? তার অংশটাও প্লুরাল হবে। তাহলে সিঙ্গুলারের অংশ সিঙ্গুলার হবে, প্লুরালের অংশ প্লুরাল হবে। এটা হচ্ছে অনুপাতের নিয়ম। এবার চলেন আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরও একটু ভিন্ন জায়গায়। সো সাবজেক্ট এগ্রিমেন্টের আরও একটা জায়গায় যাচ্ছি, আপনারা আমার সঙ্গে থাকুন। আজকে নাম্বার অফ নিয়ে কাজ করছি। চলে আসুন নাম্বার অফ। এটা নিয়ে আমরা পরবর্তী পর্বে যাব, তবে তার আগে এটাকে আমরা নাম্বার নিয়ে কাজ করব। খাতা কলম নিয়ে আবার একটু পরেরটাই চলে আসি, নোট নাম্বার এর পরের অংশটা। ঠিক এখন কাজ করছি নাম্বার নিয়ে। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিচ্ছি।
দ্য নাম্বার, দ্য নাম্বার। খুব ভালো করে খেয়াল করেন, দ্য নাম্বার যখন দিচ্ছেন এর পরের অংশটা কিন্তু প্লুরাল হচ্ছে। কি হলো, কিছুক্ষণ আগে স্টুডেন্ট দিয়েছিলাম, এখনো তাই দিচ্ছি, স্টুডেন্টস। সো দ্য নাম্বার অফ স্টুডেন্টস অফ ATMs, এখন দেখেন তো আমাদের কি হলো, দ্য নাম্বার অফ স্টুডেন্টস অফ ATMs, এরপরে ইজ দিলাম, আর দিচ্ছি, এরপরে কিছু একটা আছে। খুব ভালো করে খেয়াল করেন, যখন অফ দিয়ে যুক্ত তখন মাথায় রাখবেন প্রথম কথা হচ্ছে প্রথম অফের আগের অংশটা। এখানে কয়টা অফ আছে? দুইটা, 1 2। কিন্তু আমরা দেখব প্রথম অফের আগের অংশটা। তাহলে প্রথম অফ কোনটা হচ্ছে? এটা একটা অফ, তার আগে আরেকটা অফ। এটার আগের অংশ কোনটা আছে? দ্য নাম্বার। তাহলে একটু মাথায় রাখবেন, দ্য নাম্বার যদি স্টুডেন্টস বা আরও কিছু থাকলো কেন, এটা আসলে প্লুরাল। সবসময় মাথায় রাখবেন দ্য নাম্বার মানে সংখ্যা টি। এটা বাংলা মিনিং কি হচ্ছে? সংখ্যা টি। তো সংখ্যা যত বড়ই হোক না কেন, সংখ্যা কিন্তু একটা। এই জন্য কি হবে? সবসময় ইজ হবে, মানে সিঙ্গুলার হবে। তাহলে দ্য নাম্বার অফ স্টুডেন্টস অফ ATMs ইজ, রাইট, ব্লা ব্লা ব্লা। ওকে, নাও উইল গো ফর অ্যানাদার ওয়ান, বি। এবার চলে আসেন আ নাম্বার। ঠিক এটার পরেও থাকবে কি? প্লুরাল। আবার ATMs দিলাম। দেখেন দুইটা একই রকম, কিন্তু কি পার্থক্য হচ্ছে বলেন? দ্য নাম্বার অফ স্টুডেন্টস অফ ATMs ইজ, আর আমরা ইজ পেলাম। এখানে দেখেন আ নাম্বার অফ স্টুডেন্টস অফ ATMs। এখন আগেরটার মিনিং কি ছিল? সংখ্যাটি। ATMs স্টুডেন্টদের সংখ্যাটি হলো, রাইট। এবার দেখেন পরেরটা কি হচ্ছে? আর নাম্বার অফ স্টুডেন্টস অফ ATMs, অনেকেই আ নাম্বার দেখে ভুল করে ফেলে। আ নাম্বার মনে করে একটা সংখ্যা, আ নাম্বার কখনো একটা সংখ্যা না। আ নাম্বার মানে অনেক। তাহলে আ নাম্বার মানে, ভিউয়ার্স আমি কি বললাম? অনেক। তার মানে ATMs এর অনেক স্টুডেন্ট। এবার কি হবে? ইজ অথবা আর। যেহেতু বোঝাচ্ছে অনেক, তাহলে অ্যান্সারটা অবশ্যই কি হবে? আর, রাইট। আজকে আমরা এই পর্যন্ত করলাম। আজকে বেশ কয়েকটা নিয়ে কাজ করেছি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আমরা প্রথমে কাজ করেছি একদম বেসিক নিয়ে, সিঙ্গুলার প্লুরাল নিয়ে এবং পার্সন নিয়ে কাজ করেছি। এরপর আমরা বললাম যে কোনটা ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন হয়। এটার পরে আমরা অ্যান্ড নিয়ে কাজ করেছি, একদম বেসিক নিয়ে কাজ করেছি, প্রপোর্শন নিয়ে কাজ করেছি এবং আমরা কাজ করলাম নাম্বার নিয়ে, রাইট। আমরা এরপরে আরও অনেকগুলো বিষয় নিয়ে কাজ করব, কারণ সাবজেক্ট এগ্রিমেন্ট একটা বড় একটা চ্যাপ্টার। এটা আসলে এতটুকু সময়ের মধ্যে আসলে করা সম্ভব না। আমি এই জন্য পরের পর্বে, আরও একটা পর্বে আজকে আমরা সাবজেক্ট এগ্রিমেন্টের প্রথম পর্বটা করছি, এরপরে দ্বিতীয় পর্বে আমরা পরেরটা জানবো, রাইট। এরপরেও থাকলে আমরা তৃতীয় পর্বে চলে যাব, রাইট। অনেক বড় আসলে কিছু, এবং আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন। সো আজকে আমাকে যারা দেখলেন তাদেরকে প্রত্যেককে আমি অনুরোধ করব, ঠিক পরের পর্ব শুধু না, আরও যতগুলো আমাদের পর্ব আছে জাস্ট দেখতে চাইলে আপনারা প্লিজ আমার এই চ্যানেলটা ATM স্যার সাবস্ক্রাইব করুন, এবং এর সঙ্গে সঙ্গে জাস্ট নোটিফিকেশন পাওয়ার জন্য প্লিজ প্রেস দ্য বেল বাটন to get the notifications right after my videos get uploaded to my channel ATM Sir. Thank you very much for watching me.